নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম শাস্তি। এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এমন নয় যে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি। এখন কোথাও আর ফাঁকা জায়গা পড়ে থাকে না। চতুর্দিকে আগাছার মতন বাড়ি গজিয়ে উঠছে। তবে এই বাড়িটার সামনে একটা বেশ বড় ছড়ানো 3তলা বাড়ি। তাই ছোট 2তলা বাড়িটা আড়াল পড়ে গেছে। বড় রাস্তার থেকে দেখা যায় না। ডান পাশে কিসের যেন একটা কারখানা। শিশির একটু দূরে দাঁড়িয়ে বাড়িটাকে ভালো করে দেখল। মফস্বলের একটা অতি সাধারণ বাড়ি। দেয়ালের রং চটা। সামনে বাগান টাগান কিছু নেই। ওপর থেকে অনেকগুলো বাচ্চার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হয় যেন একটা স্কুল। এই পাড়ার লোকজন বোধহয় সেরকমই কিছু ভাবে। বিলু নামের লোকটা চঞ্চল হয়ে বলল, স্যার, এবার আমি যাই। আমাকে দেখলে ওরা মারার চেষ্টা করবে। শিশির গম্ভীরভাবে বলল, না, তুমি জিপে গিয়ে বসো, তুমি এখন যাবে না। বিলু তবু বলল, ওরা আমায় চিনে ফেলবে, পরে আমাকে। শিশির ধমক দিল, চুপ করে বসে থাকো। জিপ গাড়ি থেকে নেমে এলো 5 জন কনস্টেবল আর এসআই মহিতোষ। এখনো ভালো করে ভোর হয়নি। সবেমাত্র আকাশের অন্ধকার ভাঙছে। ডাকাডাকি শুরু করেছে কিছু পাখি। অধিকাংশ মানুষই এই সময় ঘুমোয়। দোতলায় কয়েকটা বাচ্চা কাঁদছে, কয়েকটা এমনিই চেঁচাচ্ছে। বেল্টের খাপ থেকে রিভলভারটা খুলে হাতলের দিকটার থেকে সদর দরজায় খুব জোরে ঠকঠক করল শিশির। মহিতোষ কনস্টেবলদের বাড়িটা ঘিরে রাখতে নির্দেশ দিচ্ছে। বেশ কয়েকবার ঠকঠক করলেও দরজা খুলল না। শিশির তখন চেঁচিয়ে ডাকল, ইসমাইল, ইসমাইল। এবার একজন দরজা খুলল। ঘুম ঘুম চোখ। শিশিরকে ভালো করে না দেখেই বিরক্তভাবে বলল, ইসমাইলকে কি দরকার? সে এখন উঠবে না। শিশির খপ করে লোকটার চুলটা মুঠোয় ধরে জিজ্ঞাসা করল, তুই কে? লোকটা এবার স্তম্ভিত হয়ে গেল। তার ঘুমের মধ্যে কোনো বিপদের স্বপ্ন ছিল না। সাধারণ মানুষের মতোই তো সে জেগে উঠেছিল। রিভলভারের নলটা তার গালে চেপে ধরে শিশির আবার বলল, বল, তুই কে? লোকটা এবার কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমার নাম লালু, আমি কিছু জানি না, আমি এবারের চাকর। একটা চেক লুঙ্গি পরা, খালি গা, রোগা চেহারা, মাথায় খোঁচা খোঁচা চুল। মুদিখানার কর্মচারী হলেই যেন তাকে মানায়। মাথার চুল ছেড়ে দিয়ে শিশির অকারণে ঠাস করে তাকে বেশ জোরে একটা চড় কষালো। তারপর বলল, লালু মানে লালমণি দাস, তুই আগে ছিলি পকেট মার, এখন ভালো কাজ পেয়েছিস, তাই না? মহিতোষ তার কোমর চাপড়ে দেখল কোনো অস্ত্র লুকোনো আছে কিনা। কিছু নেই। শিশির বলল, এবার দেখি রে, ইসমাইল কোথায়? একতলার একটা ঘরেই পাওয়া গেল আর দুজনকে, ইসমাইল আর জিয়াউদ্দিন। ওদের অবস্থা দেখেই বোঝা গেল কেন চেঁচামেচি শুনে ওরা জাগেনি। ঘরের মধ্যে গড়াচ্ছে 3টে বাংলা মদের বোতল। ছড়িয়ে আছে প্রচুর শালপাতা, তাতে মাংসের ঝোল, শুকনো ভাত আর মাংসের চিবুনো হাড়। অনেক রাত পর্যন্ত খানাপিনা হয়েছে। পিঠে বুকে অনেকগুলো লাথি খেয়েও ইসমাইল আর জিয়াউদ্দিন লাল লাল চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ওদের এখনো এমন নেশা যে ঠিক কি যে ঘটছে সেটা যেন তারা বোধগম্য হচ্ছে না। ইনফরমার বিলু ঠিক খবরই দিয়েছিল, এই সময় 3 জনের বেশি পুরুষ মানুষ থাকবে না। এরা বন্দুক পিস্তলের কারবার করে না।
কোনো প্রতিরোধের চেষ্টাও করল না। ইসমাইলের নাকে আরেকটা লাথি কষিয়ে শিশির বলল, ওঠ, পাসপোর্ট দেখা। এবার ইসমাইল উঠে বসল। আলনার উপর রাখা একটা সুটকেস খুলে পাসপোর্ট বার করে যন্ত্র চালিতের মতো এগিয়ে দিল শিশিরের দিকে। শিশির বলল, ইন্ডিয়ান পাসপোর্ট সবসময় সঙ্গে রাখিস? ইসমাইল জড়ানো গলায় জিজ্ঞাসা করল, ক্যা হুয়া, তুম লোগ কন? শিশির বলল, আমি তোদের জম। বুঝতে না পারে হেসে উঠতেই একটা থাপ্পড় খেল জিয়াউদ্দিন। লালমণিকেও সে ঘরে রেখে বাইরের থেকে হুড়কো দিয়ে দিল মহিতোষ। জানলা দিয়ে পালাতে পারবে না, এদের ব্যবস্থা পরে হবে। দোতলাতে দুখানা ঘর। একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মাঝ বয়সী স্ত্রীলোক, বেশ আঁটোসাঁটো চেহারা, গোলাপি রঙের ছাপা শাড়ি পরা, চুল খোলা, চুলের বেশ গোছগাছ। এই স্ত্রীলোকটা আগেই জেগে উঠেছে। নিচের তলায় কি ঘটে গেছে এর মধ্যে তা জানে। মুখে তার আশঙ্কার ছায়া। শিশির এই স্ত্রীলোকটার দিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল, কোনো কথা বলল না। যে ঘরটা থেকে বাচ্চাদের চেঁচামেচি শোনা যাচ্ছে সেই ঘরের দরজাটা ঠেলে খুলে ফেলল শিশির। ঘরটাকে দেখলে মনে হয় ঠিক যেন পাখির খাঁচা। লম্বাটে ঘর, তাতে শুধু শতরঞ্চি পাতা, চাদর বালিশ কিচ্ছু নেই। সেখানে শুয়ে বসে দাঁড়িয়ে আছে অনেকগুলো বাচ্চা ছেলে। শিশির শুনে গুনে গুনে দেখল 23টা। 3, 4, 5 বছরের মধ্যেই এদের বয়স। শুধু ইজের পরে খালি গা। ঘরটার সব জানলা বন্ধ, শুধু ওপরে একটা স্কাইলাইট দিয়ে যেটুকু আলো আর হাওয়া আসে। মহিতোষের মতো একজন পোড়খাওয়া পুলিশকেও কাতরভাবে বলে উঠল, ইস, চোখে দেখা যায় না। শিশির পাথরের মতন স্থির। ওদের দেখে 7-8টা বাচ্চা একসঙ্গে কেঁদে উঠল। জঙ্গলে ছোটবার মতন বাচ্চাগুলোর মধ্যে দিয়ে কোনো ক্রমে পা ফেলে ফেলে দৌড়ে গিয়ে মহিতোষ দুটো জানলা খুলে দিল। জঙ্গলে একটা ঝাঁকুনি খেয়ে ঘোর ভাঙল শিশিরের। তারপর বলল, তুমি একটা কাজ করো, নিচের 3টে ওই বদমাইশকে বেঁধে থানায় নিয়ে যাও। 2 জন কনস্টেবল এখানে থাক। তুমি একটা বড় ভ্যান জোগাড় করে আনো। বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে তো, আমি এখানে থাকছি। মহিতোষ বলল, আমাদের ভ্যানটা তো খারাপ, লালবাজারে ফোন করব। শিশির বলল, যা হোক একটা কিছু করো। লালবাজার ধরতে না পারলে একটা ভ্যান ছাড়া ভ্যান ভাড়া করে আনো। মহিতোষ নেমে যেতেই শিশির সিঁড়ির কাছে সরে এসে স্ত্রীলোকটাকে জিজ্ঞাসা করল, তুমি তো মক্ষী রানী, তোমার নাম কি? স্ত্রীলোকটার বেশ তেজ আছে। ভয়ের ভাব না দেখিয়ে বলল, আমার নাম দিয়ে কি হবে? আমি মাইনে করা লোক, বাচ্চাগুলো দেখাশুনো করার জন্য আমাকে এনেছে। 7 দিনের করারে, আমি আর কিছু জানি না। তুমি আর কিছু জানো না? না। আর কখনো পুলিশের হাতে ধরা পড়েছ? রেকর্ড আছে? না। পুলিশ আমায় ধরবে কেন? আমি তো কোনো দোষ করেছি নাকি? এরা মাইনে দেবে, আমি কাজ করছি। 7 দিনের জন্য কত মাইনে দেবে? 700 টাকা। 7 দিন পরে তুমি আবার কি কাজ করবে? বাড়ি ফিরে যাব। তোমার বাড়ি কোথায়? আগে সে কথা জেনে তো আপনার কোনো কাজ নেই বাবু, আমি আর কিছু জানি না। ঠিক আছে, এই বাচ্চাগুলোকে খাবার দাও কখন? এখনই দিতে পারি। নিয়ে এসো। স্ত্রীলোকটা নিজের ঘরে ঢুকে একটা ঝুড়ি নিয়ে এলো। তাতে অনেকগুলো কোয়ার্টার পাউন্ড পাউরুটি, আগের দিনের শুকনো।
জন্তু জানোয়ারদের খাবার দেওয়ার মতোই বাচ্চাগুলোর মাঝখানে ঝুড়িটা সে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়লো অনেকগুলো বাচ্চা। স্ত্রীলোকটা দরজাটা টেনে দিল বাইরের থেকে। শিশির এর মধ্যে একটা সিগারেট ধরিয়েছে। সে জিজ্ঞাসা করল, শুধু পাউরুটি, আর কিছু না? বেলা হলে দুধ গুলে দিই, দুপুরে ভাত খায়। 23টা বাচ্চাই এসেছিল না? 2-1টা মরেছে এর মধ্যে? না না, মরবে কেন? ও, ওদের বাঁচিয়ে রাখা দরকার। প্রত্যেকটা দাম আছে তো। তোমার নিজের ছেলেপুলে আছে? সেসব জেনে আপনার কি দরকার বাবু? হ্যাঁ আছে। কটা? 3 জন। কত বয়স? 3, 7 আর 10। তুমি যখন থাকো না তখন তাদের কে দেখাশোনা করে? আছে, লোক আছে। নিজের ছেলে মেয়েদের রেখে তুমি বাইরে কাজ করতে আসো? কি করব বাবু, পেট তো চালাতে হবে। আমার কর্তার রোজগার নেই। ঠিক আছে, তোমার ঘরে চলো। ঘরে যাবে কেন? যা বলবার এখানে বলো না। হঠাৎ অসম্ভব হিংস্র মুখ করে শিশির বলল, বেটা, তোকে এক্ষুনি আমি গুলিতে ঝাঁঝরা করে দিতে পারি। রিপোর্ট দেব যে তুই দা দিয়ে আমাকে মারতে এসেছিলি। তুই একটা ডাইনি, রাক্ষসী, সবাই বিশ্বাস করবে। সেই দাপটের চোটে একবারে যেন কেঁপে উঠল স্ত্রীলোকটা। তবু শান্ত গলায় বলল, আপনি পুলিশ, হাতে অস্ত্র আছে, মারতে যদি চান তাহলে আমি মেয়ে মানুষ হয়ে আর কি করব? মারতে হয় মারুন। একবার সে অন্য ঘরটাতে ঢুকে গেল। সে ঘরে কোনো চেয়ার টেবিল নেই, শুধু একটা খাট, একটা দেয়াল আলমারি, এক কোণে 3টে স্যুটকেস। শিশির দ্রুত চোখ বুলিয়ে নিল ঘরটায়। সব কিছুই সিজ করতে হবে। খাটের একটা পায়ার কাছে একটা দলা পাকানো লুঙ্গি। এ ঘরে তার মানে পুরুষরা আসে। নিজে খাটে বসে শিশির রিভলভারটা দিয়ে স্ত্রীলোকটাকে ইঙ্গিত করলো মেঝেতে বসতে। অ্যাস্ট্রে নেই। শিশির ছাইটা ঝাড়ল মাটিতেই। তাতে কিছু যায় আসে না। এ বাড়ি এখন বন্ধ থাকবে অনেক দিন। বাড়ির মালিককেও চালান করতে হবে। শিশির বলল, তুমি মাইনে নিয়ে কাজ করো বললে, এই বাচ্চাগুলোকে কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হবে তা তুমি জানো না? না, জানি না। জানতে ইচ্ছেও করে না? এতগুলো বাচ্চাকে কেন একসঙ্গে আটকে রাখা হয়েছে তাও জানতে ইচ্ছে করে না? আমাকে টাকা দিয়ে বলেছে বাচ্চাগুলোকে খাওয়াবে, ঘুম পাড়াবে। অন্য কথায় আমার কি কাজ? তোমাকে কেউ টাকা দিয়ে যদি বলে একটা বাচ্চার গলা টিপে মারো, তুমি তাই করবে? ও মা, সে কি কথা? অমন কাজ মানুষই করে? মোট 24টা বাচ্চা ছিল, গুনে দেখলাম 23টা। একটা এখানেই মরেছে, সে তো খুন করারই সমান। আমি বাপু সে কথা জানি না। তুমি জানো না এই বাচ্চাগুলো সব কাটাকে যে মরতে পাঠানো হয়েছে তা তুমি জানো না? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো 23টাই দেখেছি। মা কালীর দিব্যি। তুমি মা কালীর পুজো দাও? দিই তো। আমাদের বাড়ির কাছেই লর্ড ক্লাইভের আমলের একটা কালী মন্দির আছে। কার আমলের? লর্ড ক্লাইভ। পুজো দাও আর মায়ের দিব্যি করে মিথ্যে কথাও বলো? আমি মিথ্যে বলিনি। বাচ্চাগুলোকে বাংলাদেশ থেকে আনা হয়েছে এখানে। তোমাদের হেফাজতে কয়েকদিন রেখে তারপর পাঠানো হবে মুম্বাই। সেখান থেকে পাচার হবে আরব দেশে, আবুধাবি। সেখানকার শেখরা উটের দৌড় দেখতে খুব ভালোবাসে। উটের দৌড় অনেক টাকার খেলা। এক একটা বাচ্চাকে বেঁধে দেওয়া হবে উটের পিঠে। বাচ্চাগুলো ভয়ে কাঁদবে আর চেঁচাবে। সেই চেঁচানি শুনে উটগুলো তড়বড় তড়বড় করে ছুটবে। সেখানে প্রচণ্ড গরম। প্রায় সব কটা বাচ্চাই দৌড়ের শেষে মারা যায়। এসব তুমি জানো না? আগে না, কিচ্ছু জানি না। তাহলে আমি কি কি জানি শোনো। তোমার নাম শেফালি, শেফালি মণ্ডল। এই ব্যবসায় তোমার বখরা আছে।
আগের বছরও তোমরা অনেকগুলো বাচ্চাকে চালান করেছো, সেবার একটুর জন্য তোমাকে ধরা যায়নি, এবার তোমার জেলের ভাত খেতেই হবে। শেফালি এবারও বিশেষ ভয়ের চিহ্ন দেখালো না। শিশির বুঝতে পারল শেফালির জোরটা কোথায়। ঝানু মেয়ে, ও জানে বড় জোর জেল খাটতে হবে 2-3 বছর, তাও কোনো দুধে উকিল লাগালে আরও শাস্তি কমে যেতে পারে, এমনকি খালাসও হয়ে যেতে পারে। বাচ্চা ছেলে মারার ব্যবসা যারা করে তাদের জন্য উকিলও পাওয়া যায়। বিচারকও সূক্ষ্ম আইনের মারপ্যাচে এদের ফাঁসি দিতে পারে না। মাত্র কয়েক বছর কারাদণ্ড, কিছুই না, বেরিয়ে এসে আবার এরকম কিছু ব্যবসা ফাঁদবে। তাও শেফালি কিংবা ইসমাইল আর চুনোপুটি, আসল লোকরা বসে আছে বম্বেতে, তারাই টাকা ইনভেস্ট করে, বেশি লাভ করে তারাই। এক একটা বাচ্চার দাম 25,000 টাকা, শেফালিরা তার থেকে প্রায় যৎসামান্য। এই বাচ্চাদের মা বাবারা পায় আরও কম। সবই টাকার জন্য। উটের দৌড় প্রতিযোগিতায় টাকা, বম্বের ব্যবসায়ীরা ছেলে চালান দেয় টাকার জন্য। বাংলাদেশ আর কলকাতার কিছু নিচু ধরনের মানুষ এইসব ছেলের যোগান দেয় টাকার জন্য। অতি দারিদ্রতায় ছেলে বিক্রি করে দেয় কয়েকটা টাকার জন্য। আরব শেখদের বাচ্চাই চাই। শিশুদের আর্তকান্না না শুনলে তাদের খেলা ঠিক জমে না। খুব গরিব দেশ ছাড়া এরকম বাচ্চা পাওয়াই বা যাবে কোথায়? এসব দেশের সরকারও গরিবদের শিশু নিয়ে মাথা ঘামায় না। শিশিরের প্রবল ইচ্ছা থাকলেও তো শেফালি ইসমাইলদের গুলি করে মেরে ফেলতে পারে না, সে ক্ষমতা তার নেই। এখানে তবু তাদের 2-3 বছর জেল খাটানো যেতে পারে, বম্বেতে তো তাও যাবে না। বম্বের আসল চাঁয়েরা ধরা পড়ে না। সিগারেটের শেষ টানটা দিয়ে শিশির জিজ্ঞাসা করল, আমায় কত দিবি? শেফালি চোখটা গোল গোল করে তাকালো। শিশির আবার বলল, আমাকে কত দিবি বল, ছেড়ে দেবো তোকে। শেফালি এবার উঠে দাঁড়ালো। এখন সামনাসামনি কথা হবে। শেফালি বলল, 5। অত কমে হবে না। তাহলে 7,000, তার বেশি দিতে পারবো না। আমার 15 চাই। অত দেব কোত্থেকে? আমাদের অত বেশি হয় না। তাহলে জেলে যা। ইসমাইলদেরও ছাড়বে না? ওরা কেউ ছাড়া পাবে না। ওই 3 জন তো গেছেই। তুই একা ছাড়া পেতে পারিস? এখান থেকে সোজা বাড়ি চলে যাবি, কিন্তু আমায় 15 দিতে হবে। আচ্ছা 12 দেব, এবারের মতন এই নাও। ঠিক আছে, 12ই পাক্কা। কিন্তু সব টাকা তো এক্ষুনি দিতে পারবো না, এখানে নেই। এখন আমি টাকা ছোঁবই না। তুই পালিয়েছিস শুনলে যদি আমায় সার্চ করে, আমার পকেটে টাকা রাখবো না। টাকা নেব তোর বাড়ি থেকে রাত্রির বেলা, তখন আমার ডিউটি থাকবে না। কিন্তু সাবধান, যদি বেইমানি করিস। ও কথা বলো না, আমাদের কথার দাম আছে। 12 দেবে বলে যখন স্বীকার করেছি, তখন ঠিক 12ই দেব। শুনে নিও। আর কেউ যেন সেখানে না থাকে। তোর দলের লোকজনদেরও দেখতে চাই না। আরে না গো, কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। ঠিক আছে, আজ রাত্রিরে তোর বাড়ির ঠিকানা দে। শেফালির বাড়ি মধ্যম গ্রামে, কলোনির মধ্যে। একতলা বাড়ি, সঙ্গে অনেকটা জমি আছে। সামনে একটা দর্জির দোকান, সেটার মালিক শেফালি। লোকে ভাবে ওই দর্জির দোকান থেকে অনেক উপার্জন। শেফালির স্বামী নেই, এক দেওর আছে। সেই দেওরের সঙ্গে তার সম্বন্ধটা খুব পরিষ্কার নয়। 3টে ছেলে মেয়ে আর এক বুড়ি পিসিমা আছে, সেই সংসারের সব কাজকর্ম করে। শেফালির 3য় বাচ্চাটার বয়স 3.5 বছর, আর তার স্বামী মারা গেছে 5 বছর আগে। লালমণি দাস থাকে এই কলোনিতেই। ওই লালমণি শেফালিকে চোরা চালানের কারবারে ভিড়িয়েছে।
কখনো বাংলাদেশ থেকে আসে মানুষের বাচ্চা, কখনো এদিক থেকে যায় বুড়ো গরু। রান্নাঘরের সামনের বারান্দায় খেতে বসেছে বাচ্চারা। এই সময় সেখানে এসে উপস্থিত হলো শিশির। পুরো দোস্তর ইউনিফর্ম পরা, কোমরের বেল্টে রিভলভার। ডিউটির পরেও সে ইউনিফর্ম পরে এখানে এসেছে, তার সাহস কম নয়। শেফালি একটা মোড়া এগিয়ে দিয়ে বলল, এসবও বসো, চা খাবে? শিশির বসল না, সে চাও খাবে না। তার সর্বাঙ্গে একটা অস্থিরতা, যেন তার সময় নেই। সে এদিক ওদিক তাকিয়ে দেখছে। শেফালি বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে বলল, চা খাবে না? তবে কি মাল খাবে? ভালো মাল আছে। স্কচ? না। বলেই শেফালির ছেলে মেয়েদের দিকে তাকিয়ে রইল শিশির। তারপর হঠাৎই সব থেকে ছোট ছেলেটাকে কোলে তুলে নিল। বাচ্চাটার খাওয়া শেষ হয়নি, দুধ ভাতের সঙ্গে সন্দেশ মেখে দেয়া হয়েছে তাকে। সে হাত চাটছিল। এমন সময় এই উপদ্রব এসে ভ্যাঁ করে কেঁদে ফেলল। পুলিশ দেখে ভয়ও পেয়েছে। স্নেহশীল পিতার মতন শিশির তাকে নাচাতে নাচাতে বলতে লাগলো, না না, কাঁদে না, কাঁদে না, ভয় নেই, পুলিশ দেখে ভয় পেতে নেই। পুলিশকে কেউ মানে না। বাচ্চাটা নাক দিয়ে সর্দি গড়াচ্ছে। শিশিরের কোনো ঘেন্না নেই। সে নিজের রুমাল দিয়ে মুছে দিল। অনেক রকম সুর করা কথায় ভোলাতে লাগলো বাচ্চাটাকে। একসময় তাকে ভুলিয়েও ফেলল। লজেন্স দিল তাকে। তারপর শেফালির দিকে ফিরে বলল, ভারী সুন্দর বাচ্চাটা, এই দেখো আমাকে কিরম পছন্দ হয়েছে। কিরে, খেলবি আমার সঙ্গে? শেফালি বলল, এবার ওকে নামিয়ে দাও। টাকাটা আমি গুনে পুঁটলি বেঁধে রেখেছি, বেশ বড় পুঁটলি হয়েছে, কিসে নেবে? শিশির বলল, থাক, টাকাটা আর লাগবে না, আমি তোমার এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি। কিরে, ঘোড়ায় চড়বি? আমি নিয়ে গেলে ঘোড়ায় চড়তে পারবি? শেফালি বলল, এ আবার কি অলক্ষণে কথা? শিশির বলল, ধরে নাও এর দাম 12,000। ওখানে সব শুদ্ধ 24টা বাচ্চার থাকার কথা, ছিল 23 জন। গুনতিতে মেলাতে হবে তো। শেফালি তীব্র কণ্ঠে বলল, আমার ছেলেকে এক্ষুনি নামিয়ে দাও, ওসব ঠাট্টা শুনতে আমার ভালো লাগে না। শিশির ঠোঁটটা বেঁকিয়ে হেসে বলল, তোর সঙ্গে কি আমার ঠাট্টার সম্পর্ক? পুলিশের কাজ করলে হাসি ঠাট্টার সময় পাওয়া যায় না। শেফালি বলল, আমার ছেলেকে অন্য কারুর কোলে নিয়ে আমি পছন্দ করি না, ওকে দাও, নইলে ভালো হবে না কিন্তু বলছি। শিশির বলল, খারাপ আর কি হবে? হ্যাঁ? শেফালি হাত বাড়াতেই শিশির তাকে জোরে ঠেলে দিল। শেফালির দেওর আর পিসিমা এসব শুনে ভিড় করে দাঁড়িয়েছে। তাদের দিকে তাকালো শিশির। তারপর রিভলভারটা খুলে ধমক দিয়ে বলল, তোমাদের এখানে কি চাই? যাও, কাজে যাও। দেওরটা মাস্তানের মতন ভঙ্গি করে বলল, মশাই, এসব কি হচ্ছে? পুলিশ বলে কি মাথা কিনেছেন নাকি? আমাদেরও সব বড় পুলিশের সঙ্গে চেনা আছে। শিশির বলল, আমি ছোট পুলিশ। একটা কথা শুনে রাখো, বদমেজাজি বলে আমার বদনাম আছে। যখন তখন গুলি চালাই, একটাও টিপ কিন্তু আমার ফসকায় না। তুই আর একটা কথা বললে তোর ওই খুপড়িটা আমি উড়িয়ে দেবো। বড় পুলিশের কাছে যাওয়ার আগেই তুই খতম হয়ে যাবি। শেফালি হাত জোর করে বলল, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি গো। শিশির দরজার দিকে এগিয়ে বলল, পায়ে পড়ার কি আছে? কাল অনাথ আশ্রমে গিয়ে দেখিস আর 23টা বাচ্চার মধ্যে নিজেরটাকে চিনতে পারিস কিনা, তারপর যদি প্রমাণ দিতে পারিস। তবু শেফালি ঝাঁপিয়ে পড়ল শিশিরের পায়ে। পাগলের মতো কাঁদতে কাঁদতে কি বলতে লাগলো বোঝাই গেল না। এক ঝটকায় নিজের পাটা ছাড়িয়ে নিয়ে শিশির বলল, খবরদার আমাকে ছুবি না। বাচ্চারা কিন্তু এখন আর কাঁদছে না। কি সরল নিষ্পাপ মুখ। এই বয়সের সব শিশুরই মুখ যেন এরকম। শিশির আরেকবার দেখে নিল পড়ে থাকা শেফালিকে। জেল খাটতে হলেও শেফালি বোধহয় কাঁদত না।
আর 23টা বাচ্চার মা যদি কাঁদতে পারে, শেফালি বা একটু কাঁদবে না কেন? কাঁদুক, ও কাঁদুক। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এখনো আমায় সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে এখনো আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।